রাতে ঘুমাবার পর মনে হতে লাগলো কে যেন আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আমি বুঝতে পারি কেউ আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে, কিন্তু আমি যখন চোখ মেলে তাকাই তখন কাউকে দেখতে পাই না। এই জিনিসটা প্রায় 1 সপ্তাহ পর্যন্ত আমার সাথে ঘটছে। আমি বুঝতে পারছি না কে আমার দিকে এভাবে তাকিয়ে থাকে। ও হ্যাঁ, আমার পরিচয় তো আপনাদের দেওয়া হলো না। আমি মিষ্টি, মাদ্রাসার ছাত্রী। আমার বাবা একজন শিক্ষক। সিরাজগঞ্জে থাকি আমরা। আমার মা নেই। আমি এই পৃথিবীতে আলো দেখার পরপরই আমার মা মারা যান। ফুপি আমাকে লালন পালন করে বড় করেন। আমার বয়স যখন 6 বছর, তখন কোনো একটা কারণে আমার ফুপি মারা যায়। তারপর থেকেই বাবা আর আমি একা হয়ে যাই। বাবা মাকে প্রচণ্ড ভালোবাসত বিধায় বাবা দ্বিতীয় বিয়ে করেননি। সারাদিন কাটে আমার ব্যস্ততার মধ্যে দিয়েই। মাদ্রাসা থেকে এসে রান্নাবান্না করি। রান্নাবান্নার কাজ সেরে গোসল করে জোহরের নামাজ আদায় করে বাবার জন্য খাবার নিয়ে অপেক্ষা করি। বাবা আসলে বাবার সাথে বসে একসাথে খাবার খাই। খাবার খাওয়ার সময় শুরু হয়ে যায় বাবার প্রশংসা। আমার রান্না ভালো হয়েছে, আমি নাকি খুব ভালো রান্না করি, এটা সেটা। এভাবে কথা বলে খানা শেষ করি আমরা। বাবা আমাকে ভীষণ ভালোবাসে, তাই সব সময় হাসিতে মাতিয়ে রাখে আমাকে। মন খারাপ হলে বাবা এটা ওটা বলে মন ভালো করে দেয়। এইভাবেই আমাদের সংসার চলতে লাগলো। অনেক কথা বলে ফেললাম, এবার গল্পে যাওয়া যাক। আমার বাবারা 3 ভাই। ছোট কাকার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। ছোট কাকারা নবাবগঞ্জ থাকে। আমিও বাবা নবাবগঞ্জ এসেছি আজকে। কাকার বড় মেয়ের নাম সুমাইয়া, দেখতে মাশাল্লাহ। আপু একজন হাফেজা। তার পড়ালেখা শেষ, তাই কাকা ভালো ছেলে দেখে বিয়ে দিচ্ছে আপুর। আপুর কোনো ভাই নেই, আপুরা 2 বোন। ছোট বোনের নাম মারিয়া, আমার বয়সী। এখানে আসার পর থেকে সারাদিন দুষ্টুমিতে কাটে আমার। আপুকে ছাদে নিয়ে গিয়ে বসিয়ে দিলাম। সব মেয়েরা ও কাকিরা আপুর গায়ে হলুদ লাগিয়ে দিতে লাগলো। হলুদ দেওয়া শেষ করে আপুকে নিয়ে সবাই নিচে যেতে লাগলো। আমিও তাদের সাথে নিচে যেতে লাগলাম। হঠাৎ করে ছাদের বাম পাশের দিকে তাকিয়ে আমার চোখ থমকে যায়। আমি নিচে না গিয়ে হেঁটে একটু দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছি একটা পুকুরের দিকে। আমার অনেক ভালো লাগছে পুকুর পাড়টা। পুকুরের পানিতে রৌদ্রের আলো পড়ে চকচক করছে পানিগুলো। চারিদিক পাখির কিচিকিচি ডাক। গাছপালাগুলিতে পুকুরের পাড়টা আরো সুন্দর দেখাচ্ছে। পুকুরের একপাশে সিঁড়িওয়ালা একটা পাকা ঘাট আছে। বসার জন্য পাকা করানো 2টা বেঞ্চ আছে। আমি যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। আমাদের ওইখানে এইরকম পুকুর পাড় নেই। আমার মন ছুঁয়ে যাচ্ছে সেখানে যাওয়ার জন্য। আমাকে না আসতে দেখে মারিয়া উপরে এসে দেখলো আমি সেই পুকুরের দিকে তাকিয়ে আছি। মিষ্টি, কি হয়েছে তোর? দেখ কত সুন্দর পুকুর পাড়টা। মুচকি হেসে হাতের ইশারা দিয়ে পুকুরের দিকে দেখিয়ে বললাম। মারিয়া মিষ্টির হাতের ইশারায় পুকুরের দিকে তাকিয়ে কিছুটা ঘাবড়ে গেল। চল চল নিচে যাই, এখানে দাঁড়িয়ে পুকুর পাড় দেখার দরকার নেই। আরে দাঁড়া না, একটু দেখতে দে। মিষ্টি, পুকুর পাড়ের দিকে তাকাস না, তুই নিচে চল আমার সাথে। মিষ্টির হাত ধরে টেনে সিঁড়ির কাছে নিয়ে এসে মারিয়া ঠাস করে দরজা বন্ধ করে আগের ন্যায় মিষ্টির হাত ধরে নিচে নিয়ে এলো। মিষ্টি নিচে নেমে হাত ছাড়িয়ে বলল, কি হয়েছে তোর? তুই এভাবে টেনে নিয়ে আসলি কেন?
আর তখন কি বললি? পুকুর পাড়ের দিকে তাকাবো না কেন? জিজ্ঞেস দৃষ্টিতে তাকিয়ে বলল মিষ্টি। মারিয়া কিছুটা ভয় পেয়ে যায়। চেহারায় ভয় ফুটে উঠেছে মারিয়ার, সেটা মিষ্টি বুঝতে পারছে। কিছু হয়নি, এমনি তাকাতে না করেছিলাম। আমি গেলাম আপুর কাছে, তুইও আয় আমার সাথে। মিষ্টি কিছুটা সন্দেহের চোখে মারিয়ার দিকে তাকালো। অবাক হলো কিছুটা মারিয়ার ব্যবহার দেখে। আমি কাকি, আপু, মারিয়াদের অনেকবার জিজ্ঞাসা করেছিলাম এই পুকুর পাড়ের কথা, কিন্তু তারা কোনো একটা অজুহাতে পুকুর পাড়ের কথা এড়িয়ে গেছে। আমার ভীষণ রাগ হলো তাদের উপর, বিশেষ করে মারিয়ার। কি এত লুকাচ্ছে আমার কাছ থেকে? আমি একা একাই সিদ্ধান্ত নিলাম আমি সেই পুকুর পাড়ে যাবই। যেই ভাবা সেই কাজ। বিয়ে পড়াবার সময় সবাই অনেক ব্যস্ত ছিল, তাই আমি এই সুযোগে মারিয়াকে বাথরুমের কথা বলে বাসার পিছনের রাস্তা দিয়ে সেই পুকুর পাড়ে যেতে লাগলাম। হেঁটে হেঁটে সেই পুকুর পাড়ে এসে পড়ি আমি। সন্ধ্যা হয়ে এসেছে, সূর্য পশ্চিম দিকে ডুবুডুবু অবস্থা। এই দৃশ্যটা আরো বেশি সুন্দর লাগছিল। ঝিরি ঝিরি বাতাস বইছে চারিদিকে, মনোমুগ্ধকর একটা পরিবেশ। এখানে না আসলে বুঝতেই পারতাম না আল্লাহর সৃষ্টি এতটা সুন্দর। আমি বেঞ্চে বসে চোখ দুটো বন্ধ করে ঝিরিঝিরি বাতাস ও পরিবেশটা উপভোগ করতে লাগলাম। খুব ভালো লাগছে এখানে এসে। কিছুক্ষণ পর আমার নাকে সুন্দর একটা সুগন্ধ আসতে লাগলো। হঠাৎ করেই পরিবেশটা ঠান্ডা হয়ে গেল। আমার কাছে খুব ভালো লাগছিল সুগন্ধটা। আমি চোখ না মেলেই প্রাণ ভরে নিঃশ্বাস নিতে লাগলাম। খুব ভালো লাগছিল আমার কাছে, কিন্তু আমার কেমন যেন মনে হতে লাগলো আমার দিকে কে যেন তাকিয়ে আছে। আমি চোখ মেলে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। মনের মধ্যে কেমন যেন ভয় ভয় কাজ করছে। এদিকে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আমি দেরি না করে দৌড়ে বাসায় চলে এলাম। বাসার ভিতরে এসে বুকের মধ্যে জোরে জোরে ফু দিতে লাগলাম। অন্য রুমে যাবার জন্য পা বাড়াতেই মারিয়ার সামনে পড়ি আমি। আমার দিকে কেমন সন্দেহ চোখে তাকিয়ে আছে। কি 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 হয়েছে? এভাবে তাকিয়ে আছিস কেন? কোথায় গিয়েছিলি? মানে পটি করতে। তা তুই তো জানিস না, তাই না? আমার তো মনে হচ্ছে না ওটা। না মনে হলে মুড়ি খা, আমি যাই। এটা বলে মারিয়ার কাছ থেকে অন্য রুমে চলে এলাম। মারিয়া কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে ওর আপুর রুমে চলে গেল। আমি বিছানাতে ধূপ করে শুয়ে পড়লাম। মনে মনে ভাবতে লাগলাম কালকেও আমি যাব সেই পুকুর পাড়ে। মাগরিবের আজান হচ্ছিল। আপুকে বিদায় দিয়ে নামাজ পড়ে নিলাম। খাবার খেতে বসার সময় বাবা আমাকে কাপড় গুছিয়ে রাখতে বললে কাল সকালেই নাকি সিরাজগঞ্জে ফিরে যাবে। আমি এই কথাটা শুনে কিছুটা মন খারাপ করলাম, কিন্তু কিছুই করার নেই। রাতে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে বাবা আমি সিরাজগঞ্জের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ঘণ্টাখানিক পর আমরা বাসায় পৌঁছে গেলাম। বাসায় এসে রান্নাবান্নার কাজ সারতে সারতে রাত হয়ে গেল। বাবা আমি খাবার খেয়ে ঘুমাতে চলে এলাম। বিছানায় শোবার সাথে সাথেই সারা রাজ্যের ঘুম এসে আমার চোখে ভর করলো। আমি ঘুমিয়ে গেলাম, কিন্তু মধ্যরাতে মনে হতে লাগলো কেউ আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি একটু নড়ে চড়ে শুইলাম। তারপরও মনে হতে লাগলো কেউ আছে আমার রুমে, যে আমাকে দেখছে। আমি উঠে ডিম লাইট অফ করে রুমের লাইটটা জ্বালালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। পানি খেয়ে আবারও শুয়ে পড়লাম। এমন করে প্রায় 1 সপ্তাহ কেটে যায়।
আজকেও আমার এরকমটাই মনে হতে লাগলো। আমি আজকে আর শুয়ে থাকতে পারলাম না। উঠে বসে লাইট অন করে চারিদিক ভালো করে দেখতে লাগলাম, কিন্তু না, কেউ নেই রুমে। মনে মনে 101টা গালাগালি করে আবারও শুয়ে পড়লাম। ফজরের আজান শুনে আমার ঘুম ভাঙল। নামাজ আদায় করে রান্নাঘরে রান্না করতে লাগলাম। আজকে রুটি সেঁকতে গিয়ে আমার ডান হাত অনেকটাই পুড়ে যায়। সেই কারণে বাবা আমাকে অনেক বকা দেয়। বাবা বলে সামনের মাসে কাজের মেয়ে ঠিক করে দিবে, আমাকে আর রান্না করতে হবে না। বকাবকি করে বাবা মাদ্রাসায় চলে যায়, আর আমাকে আজকে মাদ্রাসায় যেতে নিষেধ করে যায়। আমি ঘরে বসে বসে ঝিমোতে লাগলাম। হাদিসের বই বের করে পড়তে লাগলাম। হুট করে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না। বাবা এসে আমাকে খানা খাইয়ে দেয়। রাতে হাতে মলম লাগিয়ে দিয়ে লাইট অফ করে দিয়ে বাবা তার রুমে ঘুমাতে যায়। আমিও শুয়ে পড়ি। কিছুক্ষণ পর আজকেও সেই একইভাবে কে যেন তাকিয়েছিল। আমি আজকে আর উঠিনি। একেবারে সকালে আমার ঘুম ভাঙল। উঠে বসে আমার হাতের দিকে তাকিয়ে আমি দিলাম এক চিৎকার। আমিও শুয়ে পড়ি। কিছুক্ষণ পর আজকেও সেই একইভাবে কে যেন তাকিয়েছিল। আমি আজকে আর উঠিনি। একেবারে সকালে আমার ঘুম ভাঙল। উঠে বসে আমার হাতের দিকে তাকিয়ে আমি দিলাম এক চিৎকার। আ! আমার চিৎকার শুনে বাবা পাশের রুম থেকে আমার রুমে দৌড়ে চলে আসে। কি হয়েছে মা তোর? এভাবে চিৎকার দিলি যে? বাবা, বাবা, আমার না না, বাবাকে এটা বলা যাবে না। বাবা এটা শুনলে টেনশনে পড়ে যাবে। মনে মনে বললাম। কি রে মা, কি হয়েছে বল, চুপ করে আছিস কেন? বাবা, আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ করে আমার হাতের উপর একটা টিকটিকি পড়েছিল, তাই আমি ভয় পেয়ে জোরে চিৎকার দেই। পাগল মেয়ে, তার জন্য এত জোরে চিৎকার দেওয়া লাগে নাকি? আমি দুঃখিত বাবা। আর এভাবে চিৎকার দিবে না, ঠিক আছে? ঠিক আছে বাবা। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা রেডি করছি। আচ্ছা। জালাল হোসেন রুম থেকে বেরিয়ে গেল। মিষ্টি ওর হাত কাঁথার ভেতর থেকে বের করে ওর সামনে ধরে ভালো করে দেখতে লাগলো। আমার হাত তো পুড়ে গিয়েছিল, তবে আমার হাত ভালো হলো কিভাবে? এটা কি হলো আমার সাথে? কে করলো এটা? বাবাকে না বলে ভালোই করছি। ওহ, কে যে করলো? এটা কোনো ভূত নয় তো? না! আস্তে করে চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলাম। ওরে আমার কোমর! ধুর, কে করেছে সেটা পরে দেখা যাবে, আগে দুইটা খেয়ে নেই। মিষ্টি ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাবার খেতে বসলো। মা, তোমার হাত কি একটু ভালো হয়েছে? ব্যথা কমেছে হাতের? খাবার খেতে খেতে কথাটা বলল। মিষ্টির খাবার গলায় আটকে গেল। হাতে পানির গ্লাস নিয়ে ঢকঢক করে সব পানি খেয়ে নিল। কি হয়েছে মা? কিছু না বাবা, আমার হাত ভালো হয়ে গেছে। আমরা খাওয়া শেষ করে রেডি হই মাদ্রাসায় যাবার জন্য। তাড়াতাড়ি করে বলে রুমে চলে গেল। জালাল হোসেন একটু অবাক হলেন। খাবার শেষ করে মাদ্রাসায় চলে গেল মিষ্টিকে নিয়ে। মাদ্রাসা ছুটির পর মিষ্টি বাসায় এসে রান্নার কাজ সেরে ফেলল। জোহরের নামাজ আদায় করে বাবার জন্য খাবার নিয়ে অপেক্ষা করে। জালাল হোসেন আসার পর একসাথে খাবার খায়। জালাল হোসেন অনেকবার মিষ্টির হাতের কথা জিজ্ঞেস করেছিল, কিন্তু মিষ্টি কোনো না কোনো কথা বলে এড়িয়ে যায়। সারাদিন মিষ্টির এটা ভাবতে সময় যায়। রাতে ঘুমানোর সময় দরজা জানালা ভালো করে আটকে নিল। ঘুমাবার আগে দোয়া দরুদ পাঠ করে ঘুমিয়ে পড়ল। গভীর রাতে সেই একই ঘটনা ঘটল। মিষ্টির আবার মনে হতে লাগলো কেউ ওর দিকে তাকিয়ে আছে। মিষ্টি উঠতে গিয়েও উঠল না।
ঘুমিয়ে আছে একইভাবেই। ফজরের আজান শুনে মিষ্টির ঘুম ভাঙল। মিষ্টি নামাজ পড়ে ওর রুমের বিছানায় ঘুমাবার সময় যে বালিশটাতে মিষ্টি ঘুমিয়েছিল সেই বালিশের নিচে কতগুলো চকলেট পায়। মিষ্টি হা করে কতক্ষণ তাকিয়ে থাকে। হাতে নিয়ে চকলেটগুলো ভালো করে দেখতে লাগলো। এটা আবার কে রাখলো আমার বালিশের নিচে? বাবা? না, বাবা তো চকলেট নিয়ে আসলে আমাকেই দিবে। এভাবে আমার বালিশের নিচে রাখবে না। তাহলে কে রাখলো? ধুর, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। যাক, পরে দেখব নে। এখন রান্নার কাজ শেষ করে আসি। মিষ্টি চকলেটগুলো ড্রয়ারে রেখে রান্না করতে গেল। তার রান্না করতেও মন চাচ্ছে না। অন্যমনস্ক হয়ে কাজ করছে। কোনো রকম রান্নার কাজ শেষ করে খাবার খেয়ে মাদ্রাসায় চলে এলো। ক্লাসেও মন দিতে পারছে না। সব কেমন গুলিয়ে যাচ্ছে। গুলিয়ে যাবারই কথা। এই ঘটনা যদি অন্য কারোর সাথে হতো তাহলে সে সারা রাষ্ট্র বাস্ট করে দিত। কিন্তু মিষ্টি চুপ করে আছে। কোনো রকম ক্লাস শেষ করে বাসায় এসে রান্না করে নিল। মিষ্টির মাথায় শুধু ওই চিন্তাই ঘুরপাক খাচ্ছে। সারাদিন মিষ্টি ভাবতে ভাবতে সময় পার করলো। আজ রাতে সে জেগে থাকবে বলে সিদ্ধান্ত নেয়। যে ভাবা সেই কাজ। মিষ্টি অনেকক্ষণ জেগে থাকলো। কিছুক্ষণ পর আর মিষ্টি চোখ খুলে থাকতে পারল না। কখন যে ঘুমিয়ে গেল সেটা ও নিজেও জানে না। ফজরের আজান শোনার সাথে সাথে সে ধরফরিয়ে উঠল। তাড়াতাড়ি করে বালিশের নিচে হাত দিয়ে দেখে মুড়ানো কাগজের মতো। মিষ্টি সেই মুড়ানো কাগজ খুলে দেখে সেই কাগজের ভেতরে কয়েকটা মিষ্টি। মিষ্টিগুলো ছিল বড় বড়। সে সেই মিষ্টির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, কারণ এই মিষ্টি সে কখনো কোথাও দেখেনি। সে মিষ্টিগুলো ফ্রিজে রেখে ফ্রেশ হয়ে রান্নার কাজ করতে লাগলো। মিষ্টির সাথে প্রতিদিনই একই ঘটনা ঘটছে। প্রতিদিনই সে কোনো না কোনো জিনিস ওর বালিশের নিচে পাবেই। কখনো চুড়ি, কখনো পায়েল, কখনো চকলেট, অনেক কিছুই পায় মিষ্টি। কিন্তু মিষ্টি খুশি হলেও ওর মনের মধ্যে একটাই প্রশ্ন থেকে যায়, কে দিচ্ছে এই জিনিসগুলো? সে কিভাবে জানে আমি এগুলো পছন্দ করি? মিষ্টির সাথে প্রায় 1 মাস ধরেই এই ঘটনা ঘটছে। সে প্রথম প্রথম কে দিয়েছে এই চিন্তা করলেও এখন আর এই চিন্তা করে না। ও ওর মতোই থাকছে। মিষ্টি বুঝতে পারছে কোনো এক অদ্ভুত শক্তি তাকে এগুলো দিচ্ছে। এভাবে প্রায় 1.5 মাস কেটে যায়। মিষ্টি ওর বাবাকে এই বিষয়ে কিছুই বলেনি। ওর বাবা তার চুড়ি, পায়েল ইত্যাদি জিনিসগুলো দেখে একটু অবাক হয়, কিন্তু মিষ্টিকে এই বিষয়ে কিছুই বলেনি। হঠাৎ একদিন মিষ্টির ছোট কাকাই মিষ্টির জন্য একটা বিয়ের সম্বন্ধ নিয়ে আসে। ছেলের বাড়ির মা ভাবিরা মিষ্টিকে দেখে পছন্দ করে এবং বিয়েও ঠিক করে ফেলে মিষ্টির। মিষ্টি রাজি না থাকলেও হ্যাঁও বলেনি। ওর বাবা যা বলবে তাই হবে। সব ঠিকঠাক করে সামনের সপ্তাহে মিষ্টির বিয়ে ঠিক হয়। মিষ্টিও তেমন খুশি না এই বিয়ে নিয়ে, কিন্তু ওর বাবাকে বিয়ে না করার বিষয় কিছুই বলতে পারছে না। পরের দিন মিষ্টির বাবার কাছে খবর আসে ছেলেপক্ষরা না করে দিয়েছে, এই বিয়ে হবে না, মিষ্টিকে বিয়ে করবে না। জালাল হোসেন এই কথা শুনে কিছুটা ভেঙে পড়ে। ছেলেপক্ষদের কাছে অনেকবার জিজ্ঞেস করে কেন তার ছেলে বিয়ে করবে না, কিন্তু কোনোভাবেই কারণটা তাদের ছেলে বলে না। জালাল হোসেন রাগে জেদে অন্য ছেলে দেখতে শুরু করে মিষ্টিকে বিয়ে দেওয়ার জন্য। অন্য ছেলের সাথে বিয়ে ঠিক করলেও পরের দিন ছেলেপক্ষরা না করে দেয় যে মিষ্টিকে তার ছেলে বিয়ে করতে পারবে না। জালাল হোসেন আরও ছেলে দেখতে লাগলো মিষ্টির জন্য, কিন্তু তারাও পরের দিন একইভাবে না করে দেয়, বিয়ে করতে পারবে না মিষ্টিকে। জালাল হোসেন আরও ভেঙে পড়ে। পরপর 5টি সম্বন্ধ ভেঙে যায়। সমাজের লোকেরা কি বলবে? হয়তো সবাই ভাববে মিষ্টির কোনো দোষ আছে, যার কারণে বারবার বিয়ে ভেঙে যাচ্ছে। জালাল হোসেন এবার বড় হুজুরের কাছে যায়। তার মেয়ের সম্পর্কে কিছু জানতে চান, কেন ওর বিয়ে হচ্ছে না। হুজুরের সাথে দেখা করে হুজুরকে তাদের বাসায় আসার জন্য বলে। হুজুর পরের দিন যাবে বলে ঠিক করে। পরের দিন হুজুর ঠিক সময় মতো মিষ্টিদের বাসায় আসে। বাসার ভেতরে পা রাখার সাথে সাথে বড় হুজুর বুঝতে পারে এই বাসায় একটা জিনের আনাগোনা আছে।
জালাল হোসেনকে এই বিষয়ে কিছু বলে না, শুধু মিষ্টির রুমে যাবে বলে ঠিক করে। জালাল হোসেন বড় হুজুরকে মিষ্টির রুমে নিয়ে আসে। বড় হুজুর ঠিক বুঝতে পেরেছে এই রুমেই জিনটি আসে। খুঁটিয়ে খুঁটিয়ে জিনিসপত্রগুলো দেখতে লাগলো। কিছুক্ষণ পর বড় হুজুর রুম থেকে বেরিয়ে যায়, আর যাবার সময় একটা তাবিজ মিষ্টির জানালা বরাবর বেঁধে দিয়ে যায়। জালাল হোসেনকে জিনের কথা বলে যায়, কিন্তু কেন এই জিনটি এই বাসায় আসে, কী কারণে আসে, সেই বিষয় কিছুই বলেনি। পরের বারে এসে বলবে জানিয়েছে। বড় হুজুর চলে যায় বাসা থেকে। আজকে রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। জানালাগুলো জোরে জোরে বাড়ি খাচ্ছে। বাড়ি খাবার শব্দে মিষ্টির ঘুম ভেঙে যায়। সে চমকে ওঠে। বিছানায় বসে জানালার দিকে তাকিয়ে দেখে বাইরে বৃষ্টি হচ্ছে। মিষ্টি বিছানা থেকে উঠে জানালার কাছে এসে জানালা বন্ধ করতে লাগলো। শেষে জানালা বন্ধ করার সময় মিষ্টির চোখ যায় ওদের বাড়ির নিচে। কে যেন একদৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। পরনে সাদা পাঞ্জাবি। মিষ্টি কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর জানালা বন্ধ করে দেয়। মিষ্টির মনের মধ্যে কেমন যেন সন্দেহ কাজ করছে, আর আজকে ওর রুমে কেউ আসেনি সেটা সে বুঝতে পারছে। মিষ্টির মনটা কেমন যেন ছটফট করছে। সে দৌড়ে জানালার কাছে গিয়ে জানালা খুলে নিচের দিকে তাকিয়ে দেখে নিচে কেউ নেই। মিষ্টির মনটা নিমিষেই খারাপ হয়ে গেল। কেন জানি না সেই অভয়টার কথা মনে পড়ছে, যাকে কিছুক্ষণ আগে দেখেছে সে। মিষ্টির সারা রাত আর ঘুম হলো না। এপাশ ওপাশ ছটফট করতে করতে সারা রাত কেটে গেল। পরের দিন বড় হুজুর জালাল হোসেনকে তার সাথে দেখা করতে বলল। জালাল হোসেন কাজ শেষ করে বড় হুজুরের সাথে দেখা করতে যায়। আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম। হুজুর, কিছু জানতে পারলেন কি? হ্যাঁ, তোমার বাসায় একটা ইফিদ্রিস নামের জিন আসা যাওয়া করে। জালাল হোসেন কিছুটা ভয় পেয়ে গেল কথাটি শুনে। কি বলছেন হুজুর? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। আর এই জিনটি কোনো সাধারণ জিন না। এই জিনটি অনেক শক্তিশালী। ইফিদ্রিস নামের জিনগুলো অনেক শক্তিশালী হয়। সেই জিন আমার বাসায় কেন আসে? কি কারণে আসে? জিনদের যদি কাউকে ভালো লাগে তাহলে সে তার কাছে ছুটে যাবেই। আর আমি আমার পালিত জিনদের দিয়ে খবর নিয়ে জানতে পারি সেই জিনটি তোমার মেয়েকে খুব পছন্দ করে এবং ভালোবাসে। তোমার মেয়ের ঘরে এমন এমন জিনিস আছে যেগুলো জিন জগৎ থেকে আসা। সেগুলো আমি সেদিন দেখে বুঝতে পেরেছি, দেখতেও পেরেছি। তোমার মেয়েকে জিজ্ঞাসা করে দেখেছি এগুলো কোথা থেকে পেয়েছে। ওই জিনটি খুব ভালো, সে তোমার মেয়েকে কোনো ক্ষতি করেনি এখনও। আর বিয়ে ওই জিনটি ভেঙে দিয়েছে। এর থেকে কিভাবে মুক্তি পাবো হুজুর? সেই জিনটির সাথে আমার কথা বলতে হবে। তুমি থাকবে আমার সাথে। কাল রাতে চলে এসো আমার বাসায়। ঠিক আছে হুজুর, আমি এবার আসি। হুম। জালাল হোসেন বাসায় এসে মিষ্টিকে সেই জিনিসগুলোর কথা জিজ্ঞেস করলো যেগুলো ওই জিনটি দিয়েছে। মিষ্টি সব কথা খুলে বলল ওর বাবাকে। অনেক বকা দেয় জালাল হোসেন মিষ্টিকে, কারণ এগুলো আগে বলেনি তাই। মিষ্টি মাথা নিচু করে সব কথা শোনে। জালাল হোসেন রুম থেকে বেরিয়ে যায় মিষ্টিকে বকাঝকা করে। এমনিতেই কাল রাত থেকে মিষ্টির মনটা খারাপ হয়ে আছে, আর এখন ওর বাবা বকাঝকা করেছে, এতে আরও মন খারাপ করে দিয়েছে। মিষ্টিকে সেই না দেখা অভয়টাকে ভালোবেসে ফেলেছে, সেটা ও বুঝতে পারছে না। রাতে জালাল হোসেন বড় হুজুরের বাসায় আসে। বড় হুজুর আগে থেকেই তার খাস কামরায় বসা ছিল। সেই কামরাটায় বসে বড় হুজুর জিনদের সাথে কথা বলে। জালাল হোসেনকে একটা লোক সেই রুমে নিয়ে গেল। বড় হুজুর হাতের ইশারায় মাটিতে বসতে বলল। জালাল হোসেন মাটিতে বসে পড়ল। বড় হুজুরের এক লোক ঘরের লাইট অফ করে দিল। রুম পুরো অন্ধকার হয়ে গেল। বড় হুজুর মনে মনে দোয়া পড়তে লাগলো। কিছুক্ষণ পর রুমটা বেশ ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছে কেউ এসি ছেড়েছে। রুম থেকে সুন্দর একটা সুবাস আসতে লাগলো। হঠাৎ করে মিষ্টি কণ্ঠস্বরে বড় হুজুরকে সালাম দিল। কণ্ঠস্বরটা খুব সুন্দর ছিল। আসসালামু আলাইকুম বড় হুজুর। আসসালামু আলাইকুম।
আমাকে কেন ডেকেছেন জানতে পারি কি? আমি কেন ডেকেছি সেটা তোমার অজানা নয়। তোমার নাম কি? আফরান ইসফাত। ইশফাত, তুমি মিষ্টিকে কোথায় দেখেছিলে? কিভাবে পেয়েছো মিষ্টিকে? আমি মিষ্টিকে নবাবগঞ্জ সেই পুকুর পাড়ে দেখেছি, যে পুকুর পাড়টা মানুষের জন্য অভিশপ্ত। সেখানে কিভাবে দেখেছো? ওই পুকুর পাড়টা অনেক বছর ধরে ব্যবহার করে আসছে আমরা জিন জাতিরা। সেখানকার মানুষরা তো সেই পুকুর পাড়ের দিকে তাকাতে পর্যন্ত ভয় পায়, যাওয়া সেটা তো দূরের কথা। কারণ ওই পুকুর পাড়ে আমরা জিন জাতিরা অজু করি নামাজ পড়ার জন্য, তাই কোনো মানুষকেই সেখানে আসতে দেয় না। যদি কেউ ভুলবশত সেই পানিতে স্পর্শ করে তাহলে তার অনেক বড় ক্ষতি হয়। কেবল জিনদের জন্য সেই পুকুরটা। আমি সেদিন সেখানে অজু করতে যাই মাগরিবের নামাজ আদায় করার জন্য। সেখানে গিয়ে আমি মিষ্টিকে দেখতে পাই। মিষ্টি চোখ বন্ধ করে সেখানকার পরিবেশটা উপভোগ করছিল। আমি তখনই মিষ্টিকে পছন্দ করে ফেলি, আর প্রতি রাতে মিষ্টির রুমে গিয়ে মিষ্টিকে দেখি। বড় হুজুর, আমি মিষ্টিকে অনেক জিনিস দিয়েছি, কিন্তু মিষ্টিকে কখনোই স্পর্শ করে দেখিনি। ইশফাত, আমি জানি তুমি খারাপ জিন না, তবে তুমি মিষ্টির বিয়ে ভেঙে দিয়েছিলে, কিন্তু কেন? আমি মিষ্টিকে ভালোবাসি, তাই ওর কারোর সাথে বিয়ে হবে সেটা আমি কিভাবে মেনে নেব? আমি মিষ্টিকে বিয়ে করতে চাই। তুমি জানো মানব ও জিন জাতির সাথে কখনোই মিল হয় না, তাহলে বিয়ে করবে কিভাবে? মিষ্টিকে যখন ভালোবেসেছি তখন বিয়ে আমি মিষ্টিকেই করব। বিয়ে করে মিষ্টিকে আমি আমার সাথে করে জিনের রাজ্যে নিয়ে যাব। তুমি কিন্তু ভুল করতে যাচ্ছ। আমি চাইলেই এখন তোমাকে আটকাতে পারি, সেটা তুমি জানো? বড় হুজুর, মাফ করবেন, আপনি চাইলেও আমাকে আটকাতে পারবেন না, কারণ আমি অনেক শক্তিশালী ও জিন রাজ্যের বাদশা। আমি যেটা বলেছি সেটাই করব। আমি মিষ্টিকেই বিয়ে করব। আমার কথা আমি বলে গেলাম। এখন আপনারা কি করবেন সেটা আমি জানি না, এবং কি জানতেও চাই না। কিছুক্ষণ পর ঘরটা আগের ন্যায় হতে লাগলো। চারদিক থেকে সেই সুবাসটাও চলে গেল। তারা বুঝতে পেরেছে ইশফাত রুম থেকে চলে গিয়েছে। বড় হুজুর ও জালাল হোসেন রুম থেকে বেরিয়ে এলো। কিছু একটা করুন হুজুর, আমি চাই না আমার মেয়ের জিনের সাথে বিয়ে হোক। আমার কিছুই করার নেই, কারণ ইশফাত অনেক শক্তিশালী জিন, ওর সাথে মোকাবেলা করতে আমি পারবো না। তাহলে কি আমার মেয়েকে ইস্পাত ওর সাথে করে নিয়ে যাবে জিন রাজ্যে? আমি মনে করি তুমি অন্য কোনো ছেলে দেখতে শুরু করো, আর সেই ছেলেটিকে মিষ্টির আর ইশফাতের কথা বলো। যদি ছেলেটি সাহসী হয় তাহলে তোমার মেয়েকে সে অবশ্যই বিয়ে করতে রাজি হবে। বড় হুজুর, আমার জানা মতে এরকম কোনো ছেলে নেই। আপনার কাছে কি আছে? হ্যাঁ, আমার কাছে আছে। ও আমার ছাত্র, একজন ভালো ধার্মিক ছেলে। ওর ভালো নাম ইনসান। বাবা মা কেউ নেই ওর। ছোটকাল থেকেই আমার কাছ থেকে বড় হয়েছে। ও এখন একজন রুগীর কাছে গিয়েছে। তাকে দুষ্টু জিনে আচর করেছে, সেটা তাড়াতেই ও গিয়েছে। কালকেই ফিরে আসবে। তাহলে আপনি ওই ছেলেটির সাথে কথা বলে দেখুন। আমি আমার মেয়েকে ওর সাথে বিয়ে দিতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাসায় যাও। আর হ্যাঁ, এই তাবিজটা তোমার মেয়ের হাতে পরিয়ে দিও। জালাল হোসেন তাবিজটা হাতে নিয়ে বাসা থেকে বেরিয়ে এলো। রাতে খাবার খেয়ে জালাল হোসেন ও মিষ্টি শুয়ে পড়ল। জালাল হোসেন মিষ্টির হাতে সেই তাবিজটা বেঁধে দিয়েছে ঘুমাবার আগে। মিষ্টির কিছুতেই ঘুম আসছে না। 2 দিন ধরে ওর মনটা কেমন যেন ছটফট ছটফট করছে, না দেখা সেই মানুষটির জন্য। মিষ্টি আদৌ জানে না সে কি মানুষ নাকি জিন, কারণ মিষ্টি জিন বিশ্বাসী। মিষ্টি এপাশ ওপাশ করে বিছানা থেকে উঠে গেল। কিছুতেই ঘুমাতে পারল না। উঠে বারান্দায় চলে গেল। সে কখনো বারান্দায় আসে না, আজ মন চাচ্ছে বারান্দায় আসতে, তাই দেরি না করেই বারান্দায় চলে গেল। মিষ্টি আকাশের দিকে তাকিয়ে আছে, মুখে কোনো কথা বলছে না। এদিকে ইশফাত সেদিনের পর থেকে
মিষ্টিদের বাসায় আসতে পারছে না, যেদিন থেকে বড় হুজুর জানালায় তাবিজ বেঁধে দিয়েছে। মিষ্টিকে না দেখতে পেয়ে ইস্পাত পাগল হয়ে যায়, তাই ওদের নারকেল গাছের ওপরে উঠে বসে এক নজর মিষ্টিকে দেখার জন্য। মিষ্টি যখন বারান্দায় আসে তখন ইস্পাত অনেক খুশি হয়। ইস্পাত খেয়াল করে দেখে মিষ্টির হাতে তাবিজ। ইস্পাত বুঝতে পারে এই তাবিজটা কে দিয়েছে। ইস্পাতেরও ভীষণ রাগ হয় এটা দেখে। ইস্পাতও বুঝতে পারে মিষ্টির ঘুম না হবার কারণটা। ইস্পাত জানে মিষ্টিও মনে মনে ওকে ভালোবেসে ফেলেছে। ইস্পাত মৃদু কণ্ঠে মিষ্টির নাম ধরে ডাকতে লাগলো। মিষ্টি, মিষ্টি। মিষ্টি ধরফরিয়ে ওঠে। ও বুঝতে পারছে ওর নাম ধরে কেউ ডাকছে। মিষ্টি, অয় মিষ্টি। মিষ্টি ধরফরিয়ে ওঠে। ও বুঝতে পারছে ওর নাম ধরে কেউ ডাকছে। মিষ্টি চারদিকটা ভালো করে দেখতে লাগলো। উত্তেজিত হয়ে খুঁজতে লাগলো চারদিক, কিন্তু মিষ্টি কোথাও দেখতে পাচ্ছে না সেই অভয়টাকে। আবারও মৃদু সুরে মিষ্টিকে বলতে লাগলো, মিষ্টি, তোমার হাতের তাবিজটা খুলে ফেলো। আপনি কে? কোথায় আপনি? কোথা থেকে বলছেন কথা? মিষ্টি, আমাকে দেখতে চাইলে তোমার হাতের তাবিজটা খুলে ফেলো। তোমার জানালায় একটা তাবিজ আছে, সেটাও খুলে ফেলো। মিষ্টি দেরি না করে তাড়াতাড়ি রুমে চলে গেল। জানালার সামনে গিয়ে দেখে তাবিজটা জানালার ডান দিকে ঝুলছে, কালো সুতোয় বাঁধা ছিল। মিষ্টি তাবিজটা খুলে ফেলে, সাথে ওর হাতেরটাও। হঠাৎ করেই সারা রুমে সুন্দর সুবাস ছড়াতে লাগলো। মিষ্টির কাছে সুবাসটা চেনা চেনা লাগছে। মিষ্টি চোখ বন্ধ করে সুবাসটা উপভোগ করছে। একটা মাতাল করানো সুবাস। সে কিছুটা ঘোরের মধ্যে চলে গিয়েছে। আবারও সেই মিষ্টি কণ্ঠে মিষ্টির নাম ধরে ডাকলো, মিষ্টি। মিষ্টি চোখ মেলে সামনে তাকায়। পেছনের দিকে তাকিয়ে মিষ্টি মুগ্ধ হয়ে যায়। সাদা পাঞ্জাবি পরা একটা লম্বা সুদর্শন ছেলে দাঁড়িয়ে আছে। দেখতে বেশ ফর্সা। ছেলেটার চেহারা দিয়ে নূরের আলো বেরিয়ে রুমের চারদিক ছড়িয়ে পড়ছে মনে হচ্ছে। মিষ্টি মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ইস্পাতের দিকে। ইস্পাতও নয়ন ভরে ওর ভালোবাসার মানুষটিকে দেখছে। মিষ্টি নীরবতা ভেঙে বলল, আপনি কি সেই লোক যে আমার বালিশের নিচে পায়েল, চকলেট, মিষ্টি রেখে যেতেন? হ্যাঁ মিষ্টি, প্রথম যখন তোমাকে আমি পুকুর পাড়ে দেখেছি তখনই তোমাকে ভালোবেসে ফেলেছি। আপনি কি জিন? কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ, আমি জিন। মিষ্টি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ইস্পাতের দিকে। মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। রুমের মধ্যে নীরবতা বিরাজ করছে। ইস্পাত নীরবতা ভেঙে বলল, আমি জিন, তাই বলে তুমি আমাকে ভয় পাচ্ছ মিষ্টি? আমি তোমার কোনো ক্ষতি করব না মিষ্টি, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। মিষ্টির চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। ঠিক ওইভাবেই ইস্পাতের দিকে তাকিয়ে আছে। এই পাগলি মেয়ে, কান্না করছো কেন? তোমার ওই কাজল কালার চোখে কান্না মানায় না। তুমি যদি আমাকে তোমার কাছে আসতে নিষেধ করো তাহলে আমি তোমার কাছে কখনোই আসবো না, চলে যাব তোমার জীবন থেকে। এটা আমার ভালোবাসার কসম। মিষ্টি আর দাঁড়িয়ে থাকতে পারল না, দৌড়ে ইস্পাতের বুকে ঝাঁপিয়ে পড়ল। অনেক শক্ত করে ইস্পাতকে জড়িয়ে ধরল। ইস্পাত পরম যত্নে মিষ্টিকে বুকে আগলে ধরল। দয়া করে আপনি আমাকে ছেড়ে যাবেন না। আপনি চলে গেলে আমি একা হয়ে যাব। এই 2 দিনে আমি বুঝে গিয়েছি আমি আপনাকে কতটা ভালোবেসে ফেলেছি। আপনি যখন রাতে আমার কাছে আসেন তখন আমার কাছে অনেক ভালো লাগে। আর যখন আমার বালিশের নিচে একটা একটা জিনিস রেখে চলে যান তখন আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি। আমার একাকিত্বের সাথী হয়ে এসেছেন আপনি। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। দয়া করে আপনি আমাকে ছেড়ে যাবেন না, প্লিজ।
ইশফাত মিষ্টিকে বুকের থেকে সামনে নিয়ে ওর হাত দিয়ে মিষ্টি চোখ মুছে দেয়। পাগলি মেয়ে, এভাবে কেউ কাঁদে নাকি? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। 7 জন্মের জন্য তুমি শুধুই আমার। আমি তোমাকে আমার জিন রাজ্যের রানী বানাবো। মিষ্টি ইশফাতের কথা শুনে কিছুটা লজ্জা পেল। মাশাআল্লাহ, লজ্জা পেলে আমার মিষ্টিকে খুব সুন্দর দেখায়। মিষ্টি এবার মাথা নিচু করে ফেলল। আচ্ছা, আপনার নাম কি? আফরান ইশফাত। তুমি আমাকে ইশফাত বলেই ডাকতে পারো। আপনার নামটা খুব সুন্দর, কিন্তু আমার কাছে আফরান নামটি ভালো লেগেছে। আমি কি আপনাকে এই নামটা ধরে ডাকতে পারি? অবশ্যই ম্যাম, তুমি আমাকে আফরান বলেই ডেকো। আচ্ছা ঠিক আছে, আপনি এখন চলে যান। আমার বাবা জানতে পারলে আমাকে বকা দিবে। ভয় পেও না মিষ্টি, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসব আর তোমাকে আমার রানী করে নিয়ে যাব। তুমি ভালো থেকো, আর যাই হোক কোনো টেনশন করবে না। আল্লাহ হাফেজ। আস্তে আস্তে ইশফাত বাতাসের সাথে মিলিয়ে যাচ্ছে। মিষ্টি অবাক নয়নে সেদিকে তাকিয়ে আছে। একসময় রুম থেকে ইশফাতের অস্তিত্ব চলে গেল। মিষ্টির মন খারাপ হয়ে গেল। সে বিছানায় গিয়ে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। সকালে জালাল হোসেন বড় হুজুরের কাছে এলো, কারণ জালাল হোসেনকে বড় হুজুরের লোক খবর দিয়ে পাঠিয়েছে। জালাল হোসেন বড় হুজুরের কাছে এসেছে। আসসালামু আলাইকুম বড় হুজুর, আপনি আমাকে ডেকেছেন? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি। ইনসানের সাথে আমার কথা হয়েছে, ও তোমার মেয়েকে বিয়ে করতে রাজি আছে। আলহামদুলিল্লাহ, আমি তাহলে বিয়ের আয়োজন শুরু করে দেই। হ্যাঁ, তাড়াতাড়ি আয়োজন শুরু করে দাও। আমি কি ইনসানের সাথে দেখা করতে পারি হুজুর? কেন নয়, অবশ্যই। ইনসান, ইনসান। ইনসান পাশের রুম থেকে এসে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? জি, আপনি ভালো আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। জালাল হোসেন আরও কিছুক্ষণ বড় হুজুর ও ইনসানের সাথে কথা বলে বাসায় চলে আসে। বড় হুজুর কালকেই ইনসান ও মিষ্টির বিয়ে হবে বলে জানিয়ে দেয়। জালাল হোসেন ইনসানকে খুব পছন্দ করে, তাই বিয়েতে রাজি হয়ে যায়। বাসায় এসে মিষ্টিকে বিয়ের কথা জানিয়ে দেয়। মিষ্টি মুখে হ্যাঁ না কিছুই বলে না। বাবার কথা শুনে আস্তে করে ওর রুমে চলে আসে। বিছানায় বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। খুব বেশি মনে পড়ছে আফরানের কথা। একটিবার দেখা করার জন্য মন ছুটে যাচ্ছে মিষ্টির। সে মুখে বালিশ চেপে কান্না করতে লাগলো। কিছুক্ষণ পর মিষ্টি কান্না থামিয়ে দেয়। না, আমাকে এভাবে ভেঙে পড়লে চলবে না। নিজেকে শক্ত রাখতে হবে। আফরানের জন্য অপেক্ষা করব আমি। হে আল্লাহ, আমার ও আফরানের ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে ওর সাথেই যেন আমার মিল হয়। আমি তোমার কাছে এটুকুই চাই। লাল বেনারসি শাড়ি পরে বসে আছে মিষ্টি। কিছুক্ষণ আগেই বিয়ে হয়েছে তার। মিষ্টি ভাবতেই পারেনি ওর অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাবে। পাথরের মতো বসে আছে মিষ্টি। মুখ থেকে কথা তো দূর, চোখ থেকে পানিও পড়ছে না। মারিয়া এটা ওটা বলে যাচ্ছে, কিন্তু মিষ্টি কোনো কথা বলছে না। আজকের দিনটিতে মাকে খুব বেশি মনে পড়ছে মিষ্টির। হঠাৎ করে ড্রয়িং রুমের চেঁচামেচি শুনতে পেল ওরা। জোরে জোরে চিল্লিয়ে কথা বলছে সবাই। ভিতরে সবাই কিছুটা অবাক হয়ে গেল। কিছুক্ষণ পর চেঁচামেচি কমে গেল। এবার মিষ্টিকে বিদায় দেওয়ার পালা। মিষ্টিকে মারিয়া বোরখা পরিয়ে দিল। জালাল হোসেন মিষ্টির হাত ধরে ড্রয়িং রুমে নিয়ে এসে মিষ্টির হাত ওই ছেলেটির হাতে দিয়ে কান্না ভরা কণ্ঠে বলল, আমার মিষ্টিকে দেখে রেখো, ভালো থাকো তোমরা, সুখে থাকো তোমরা।
মিষ্টির এই কথা শুনেও কোনো প্রতিক্রিয়া হলো না, আগের মতোই পাথর হয়ে আছে। ওই ছেলেটি মিষ্টির হাত ধরে বাইরে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে দিল। মিষ্টি সেই পাথরের মতো বসে আছে। ওর পাশে যে অন্য কেউ বসে গাড়ি চালাচ্ছে সেটা সে বুঝতেও পারছে না। একবারের জন্য পাশে ছেলেটির দিকে তাকায়নি মিষ্টি। দুজনের মুখে কোনো কথা নেই। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো একটা বড় হাবিলির সামনে। ওই ছেলেটি নেমে মিষ্টির হাত ধরে গাড়ি থেকে নামলো। তার অস্বস্তিকর ফিল হচ্ছে, অন্য কোনো ছেলে ওর হাত ধরেছে তার জন্য। মিষ্টি হাবিলির দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। ওর মনে অনেক প্রশ্ন জাগছে, কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারছে না। সেই ছেলেটি মিষ্টির হাত ধরে সিঁড়ি দিয়ে ওপরের একটা কামরাতে নিয়ে এলো। মিষ্টি কামরাটি দেখে আরও অবাক হলো। চারদিক ভালো করে তাকিয়ে দেখতে লাগলো। এই আমি কোথায় এসে পড়লাম? এটা রুম নাকি খেলার মাঠ? আল্লাহ, আমাকে কোথায় নিয়ে এলে? ভয় নেই মিষ্টি, তোমার কোনো ক্ষতি হবে না। এটা আমার বাড়ি। মিষ্টি কণ্ঠের স্বরটা শুনে পেছনের দিকে তাকালো, কারণ ওর এই কণ্ঠের স্বরটা চেনা চেনা লাগছিল। পিছনের দিকে তাকিয়ে দেখে এই আর কেউ নয়, আফরান। আফরানের মুখে সেই মিষ্টি হাসি লেগেই আছে। মিষ্টির মুখে এক চিলতে হাসি ফুটে উঠেছে। কারিমা, ভয় পেয়েছ নাকি? আমি তোমার আফরান, চিনতে পেরেছ আমাকে? মিষ্টি দৌড়ে এসে আফরানকে জোরে জড়িয়ে ধরল। আফরানও মিষ্টিকে জোরে জড়িয়ে ধরল। মিষ্টির চোখের কোণা দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। আমি ভেবেছিলাম আপনাকে হারিয়ে ফেলেছি। আপনি কোথায় চলে গিয়েছিলেন? এই পাগলিটা আমার, কান্না থামাও বলছি। আমি তোমাকে বলেছিলাম না টেনশন করবে না, আমি ঠিক তোমার কাছে চলে আসব। দেখো, আজ তুমি আমার হয়ে গিয়েছ। তুমি শুধু আমার মিষ্টি, শুধু আমার। মিষ্টি, কান্না থামাও বলছি, প্লিজ। এটা কিভাবে হয়েছে? আর বিয়ে পড়ার পর চিল্লাফাল্লা হয়েছিল, সেটা কি জন্য? যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে সে ছেলেটি মানে ইনসান। ও আমার বন্ধু। ইনসানের সাথে দেখা করে আমি ওকে সব কথা বলি। ইনসান আমাকে একটা বুদ্ধি দেয়। আমাকে বলে ওর রূপ ধরে বিয়ের আসরে যেতে। ইনসান লুকিয়ে থাকবে। বিয়ের কাজ শেষ হলে তারপর সবার সামনে আসবে ইনসান। তুমি তো জানো জিনেরা পাওয়ারফুল, যে কারো রূপ ধরতে পারি আমরা। আমিও ইনসানের কথা মতো বিয়ের আসরে যাই এবং বিয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পর ইনসান সবার সামনে আসে। বড় হুজুর ও তোমার বাবা এই বিয়ে কিছুতেই মেনে নিতে চাচ্ছিল না। ইনসান অনেক বুঝিয়ে বলে, তারপরও তারা আমার সাথে তোমাকে বিয়ে দেবে না বলে দিয়েছে। আমি রাগ করে বলি সব ছাড়খাড় করে দেব এবং তোমার ক্ষতিও করে দেব। তারপর তোমার বাবা ও বড় হুজুর মানতে বাধ্য হয় তোমার আর আমার বিয়ে। তারপর তোমাকে আমার সাথে করে নিয়ে আসি। বুঝতে পেরেছো আমার রানী? বাহ, ভালোই তো চাল খাটিয়েছেন আপনারা। যাক, ভালো হয়েছে। ইনসান ভাইয়াকে একটা ধন্যবাদ দেওয়ার দরকার। সেটা না হয় পরে দিব। এবার চলো, তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। এই কথা বলে মিষ্টিকে কোলে উঠিয়ে নিল। মিষ্টি ওর দুহাত দিয়ে আফরানের গলা জড়িয়ে ধরল। আফরান মিষ্টিকে বড় একটা বারান্দায় ফুলের একটা দোলনার সামনে নিয়ে গিয়ে বসিয়ে দিল। মিষ্টি চারদিকে তাকিয়ে অবাক হয়ে যায়। বারান্দার পাশে ছিল গোলাপ ফুল গাছ। মাঝারি আকারের গোলাপ ফুল ফুটেছিল। আকাশে ছিল চাঁদ। সামনে বড় একটা সুইমিং পুল ছিল। চাঁদের আলো সুইমিং পুলের ওপর পড়ছে। দেখতে ভীষণ সুন্দর দেখাচ্ছে। মিষ্টি মুগ্ধ হয়ে চারদিক ভালো করে দেখতে লাগলো। আফরান মিষ্টির দিকে মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে।
অনেক সুন্দর। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আফরান মিষ্টিকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, শুধু কি ধন্যবাদ দিবে, অন্য কিছু দিবে না? মিষ্টি লজ্জায় পড়ে যায় আফরানের কথায়। থাক, তোমাকে কিছু দিতে হবে না, আমি নিজেই নিয়ে নিচ্ছি। আফরান মিষ্টিকে সামনের দিকে ঘুরিয়ে ওর ঠোঁট মিষ্টির ঠোঁটে মিলিয়ে দেয়। দুজন হারিয়ে গেল ভালোবাসার এক অজানা সাগরে। পুরো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নিয়মিত এরকম ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।